কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণভোটে হা বা না আসলেই কি, এই বিষয়গুলোর উত্তর খোঁজারই আমরা চেষ্টা করব। আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। আমরা পেয়েছি রোকেয়া হায়দার, তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান। আমরা পেয়েছি ইব্রাহিম চৌধুরী, তিনি প্রথম আলোর এখানে উত্তর আমেরিকার সম্পাদক। এবং আমরা আরেকজনকে পেয়েছি গিয়াস আহমেদ। গিয়াস ভাই বিএনপি রাজনৈতিক দলের সাথে খুবই সক্রিয় একজন মানুষ, এবং আমি বলবো রাজনৈতিক গত 15 বছরে বিএনপির যে সক্রিয় রাজনীতি আমি নিউ ইয়র্কে দেখেছি সেটি গিয়াস ভাইয়ের নেতৃত্বে, সেটি বলতেই হয়। এবং আমরা এই তিনজনকে পেয়েছি আজকে মূলত আলোচনা করব বাংলাদেশের রাজনীতির যে নির্বাচনের এবং ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে। তবে শুরুতে একটু জেনে নিতে চাই কে কেমন আছে। প্রচন্ড ঠান্ডা, নিউ ইয়র্কেও প্রচন্ড ঠান্ডা। রোকেয়া হায়দার যুক্ত হয়েছেন ভার্জিনিয়া থেকে। আমি একটু জানতে চাই রোকেয়া আপা কেমন আছেন, আর সেখানে ঠান্ডা তো নিউ ইয়র্কের মতোই। আসসালামু আলাইকুম এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সবাই আমার পরিচিত। আমরা আলোচনা করছি বাংলাদেশ প্রসঙ্গে এবং নুপুর আশা করি নিউ ইয়র্কে তো খুব কনকনে ঠান্ডা, সেটা এখানেও ভার্জিনিয়াতে সেই একই শীত অনুভূত হচ্ছে। গলাটা কিছু বসা মনে হচ্ছে কি? না না না, ঠিক আছে ঠিক আছে, আমারও ঠান্ডা, এটি স্বাভাবিক, আমরা এটির সাথে জীবন যাপিত করছি। কারণ তপ্ত রাজনৈতিক আলোচনার আগে শুধু একটু জেনে নিতে চাই, ইব্রাহিম ভাই আপনি কেমন আছেন? জি জি, আমি রুকিয়া আপার পাশে থাকলে আমরাও তো উষ্ণ থাকতে হবে, আবহাওয়াগত ভাবে সব ঠিক। আর আমার মনে হয় গিয়াস ভাইকে জিজ্ঞেসও করতে হবে না, ক্ষমতার কাছাকাছি থাকাটাও একটা উত্তপ্ত অবস্থা যদি ক্ষমতায় যান নাই। তো এই শীতের মধ্যে তারপরে আমরা হয়তো শুনবো, তো আমরা গিয়াস ভাইয়ের কাছ থেকে শুনি। আমি রুকিয়া আপার মতোই আছি। জি গিয়াস ভাই। জি না, থ্যাংক ইউ আজকে ভালো আলোচনা হবে আশা করি। রুকিয়া আপা আছেন আমার খুবই একজন শ্রদ্ধাভাজন, আমেরিকা আসার পর থেকেই সম্পর্ক, এই 40 বছর। তারপরে আমাদের ইব্রাহিম চৌধুরী তো খুব আলোচিত সমালোচিত, খুব ভোকাল একজন মানুষ। যাই হোক, আজকে মনে হয় আলোচনা ভালোই হবে। সামনে নির্বাচন খুবই নিকটে, তো রুকিয়া আপা তো একজন নিরপেক্ষ মানুষ, তার কাছ থেকে শুনবো যে দেশে কি অবস্থা। রোকেয়া আপার কাছ থেকে এখনো আমরা অনেক কিছু শিখি, সেটি যে কোনো বিষয় হোক। উনি যখন কথা বলেন, যেভাবে তিনি চিন্তা ভাবনা করেন সবকিছু থেকে। তবে আমি ইব্রাহিম ভাইকে দিয়ে শুরু করতে চাই, কারণ তিনি একটু খোঁচা দিয়েছেন গিয়াস ভাইকে যে ক্ষমতার খুব কাছাকাছি আছেন, সে কারণে গিয়াস ভাই উষ্ণ আছেন। তার কারণটি উনি মিন করেছেন, প্রিয় দর্শক, গিয়াস ভাই যেহেতু বিএনপির সাথে ওতপ্রোত ভাবে জড়িত, আমি বলবো যে সক্রিয়, তো সে কারণে ইঙ্গিত করেছেন। কিন্তু ইব্রাহিম ভাই আমি একটু জানতে চাই যে আসলে কি নিশ্চিতভাবে বলা যায় যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে? না, নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কিন্তু নিশ্চিতভাবে একটা জিনিস বলা যায় যে নির্বাচন তো মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, তো আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত, মানে আমরা স্বাধীন বাংলাদেশে দেখলাম বিএনপি অথবা আওয়ামী লীগ ক্ষমতায় যায়। আর যারা বাংলাদেশ মানে বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করে নাই, জামাতে ইসলাম, সেই রাজনৈতিক বন্দোবস্ততে মানে এবার যে নির্বাচন হচ্ছে, যে কোনো কারণে হোক, যে ব্যবস্থায় হোক, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। সাধারণ হিসাবে বাংলাদেশের যে ধারাবাহিক রাজনৈতিক যে ঘটনা প্রবাহ, এরপরে আমরা যারা মানে আমাদের প্রজন্মের মানুষ, আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় যাওয়া উচিত। এখন শুনেন, বাস্তবতাটা হচ্ছে মানে আমি দেশে নেই আজকে 20-30 বছর 40 বছর। রুকিয়া আপা সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের সাথে আমরা থাকি, কিন্তু নতুন প্রজন্ম কি আমাদের সেই নেগেটিভ সাথে আছে, আমাদের রাজনৈতিক বয়ানের সাথে আছে, না তারা কোন দিকে ভোট দিচ্ছে? আমরা ইতিহাস কাটতে দেখি যুগে যুগে মানুষরা ভুল সিদ্ধান্ত নিছে, এবং জামাতের যখন যে অবস্থা, মানে খবর নিলে মাঠে তারা নিজেরা ভিকটিম, যে আমরা এতদিন ভিকটিম ছিলাম, গুড গাই, যে আমাদের মতো সৎ লোক আর পৃথিবীর কোথাও নাই, মানে দুর্নীতি আমরা প্রশ্রয় দেই না, এখন আমাদেরকে ভোট দেন। আর বিএনপি সব চাঁদাবাজি করে, এখন গ্যাস ভাই তো মাঝে মধ্যে চাঁদা দেয়, মানে এই গ্যাস সাহেবরা চাঁদা তো আর তুলে না, কিন্তু মানে সারা দেশ জুড়ে আপনি যদি সাধারণ মানুষকে এই অপপ্রচারটা বা প্রচারটা, এটা খুবই স্বাভাবিকভাবে যে চাঁদাবাজি কে করে, হয় আওয়ামী লীগের লোকজন করছে এতদিন, এখন বিএনপি করবে, এটা বলে যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হোক,
একটা প্রচার হোক অপপ্রচার হোক এটা সৃষ্টি করতে মানে অনেকটাই সফল হয়েছে, এবং এই জন্য এই বুটটা কোন দিকে যাবে ভেরি রিস্কি গেম আমি মনে করি না। তারপরেও মানে তারেক জি আসার পর, বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা যে জনজুয়ার দেখেছি, শুনেন আমি একজন মাঠের রাজনৈতিক কর্মী ছিলাম সাংবাদিকতা করার আগে, এবং একসময় একজন মানে সরকারের কর্মচারী হিসেবে আমি নির্বাচন পরিচালনা করেছি। মানুষের জোয়ারের মধ্যে এই সমস্ত এই যে ক্যাডার রাজনীতি, আর আমাদের বুদ্ধি করে আমরা যে এই যে ৭১ সাল পরে আমরা যত বুদ্ধিজীবীরা রাজনীতি করতাম, মানে 500 মানুষের মানে মিটিং এ সুন্দর উচ্চারণে মানে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বক্তৃতা শুরু করে একটা আবৃত্তি দিয়ে বক্তৃতা শেষ করতাম, আমার মানুষ হাততালি দিত। বুটের সময় গিয়ে দেখতাম বুট কেন্দ্রে মানে 4 জন আর 5 জন আছে, ওই যারা রবীন্দ্রসঙ্গীত শুনছিল আগে তারা। মানুষের জনজোয়ারের কাছে সব কিছুই টিকে না। তো এই জন্য শুনেন আমাদের বাঙালি মধ্যবিত্তের জনজোয়ারটা এখনো ব্যক্তি কেন্দ্রিক, এখনো একটি মিথ কেন্দ্রিক। এই যে শেখ হাসিনা, আমরা যতই স্বৈরাচার বলেন, যতই মানে নিষিদ্ধ করেন, এখনো শেখ হাসিনা কথা বললে লক্ষ লক্ষ মানুষ শুনে। একইভাবে এখনো যে তারেক জিয়ার কথায়, এখন তারেক জিয়া পকেট থেকে কোন কার্ড বাইর করে দেখাইতেছেন এটা তো আমরা জানি না। উনি যখন কার্ড এটা বাইর করে, পুরানা ক্রেডিট কার্ড এটা দিয়ে এই কার্ডে আপনি টাকা পাইবেন, এটা লোকজন নিতেছে। এখন রাজনীতি তো এটাই, এখন এই রাজনীতির মধ্য দিয়ে কি হবে এটা আমরা জানি না। এই সময় এই জন্য আমি মনে করি মানে যতই চাপ হোক, বিএনপি এখনো মনে করে রাজনৈতিক ভাবে তারা আগায় আছে, এবং যে বুট কেন্দ্র দখল টখল এসবের ব্যাপারও আছে। এগুলো তো আমরা শুনেন, এটা রামকৃষ্ণ মিশনের নির্বাচন হচ্ছে না, এটা বাংলাদেশের নির্বাচন হচ্ছে, এবং এমন কোনো সংস্কার হয় নাই যে আমরা সবাই শুদ্ধ পুরুষ হয়ে গেছি। এই বুট কেন্দ্র দখল হবে, মারামারি হবে, ইতিমধ্যে জামাতের একজন লাশ পড়ছে কালকে না পরশু, এই ধরনের আরো ঘটনা ঘটবে। এই কাজে তারা আগাইয়া বিএনপির লোকজন। সুতরাং গিয়াস ভাইদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ধন্যবাদ নূপুর। রোকে আপার কাছে যেতে চাই, তারপরে আমি গিয়াস ভাই। রোকে আপা, আমি প্রশ্নটি আপনার কাছে একটু অন্যভাবে করতে চাই। গত 15 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে নির্বাচনগুলো নিয়ে। সবচেয়ে বেশি বড় সমালোচনা যদি আমি বলি, সেক্ষেত্রে আমরাও যারা সুশীল সমাজের তারাও আমরা বলতাম যে বিএনপিকে ছাড়া নির্বাচন কিংবা একটি দলকে বাদ দিয়ে নির্বাচন, সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গাটি প্রশ্ন বোধক চিহ্ন আমাদের আমি বলবো যে করতে হয়। তো সেক্ষেত্রে একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে একদম জোর করে বাদ দিয়ে এই নির্বাচনটিকে আপনি কি সুষ্ঠু বলবেন কিনা, কিংবা আপনি কি বলবেন স্বচ্ছ, আপনি কি বলবেন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ, সবার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে? আপনার দীর্ঘদিনের আমি বলবো সাংবাদিকতার আলোকেই যদি উত্তরটি দেন, অনেক অভিজ্ঞতা আপনার। এখানে তো কোনো মানে পক্ষপাতিত্ব বা প্রশ্নবোধক চিহ্ন আমি দেখি না। কারণ 1971-এর কথা আমরা কি এত এই অর্ধ শতাব্দীতেই ভুলে গেলাম? আমরা তো এখনো বেঁচে আছি, আমাদের প্রজন্ম বেঁচে আছে, যারা আমাদের সমসাময়িক একই অবস্থানে ছিল বা তখন 10-15 বছরের ছেলে মেয়েরাও, তাদেরও স্মরণে আছে 1971-এর ইতিহাস। এবং আমরা এরই মধ্যে ভুলে গেলাম জ্বালাও পোড়াও, সংসার ধ্বংস, বাড়ি ধ্বংস, মানুষের প্রাণ নাশ, হত্যাযজ্ঞ, বুদ্ধিজীবীদের নিধন করা, সবকিছু এক মুহূর্তে। মানে একটা সিনেমা দেখে এসেও তো আমরা দিনের পর দিন আলোচনা করি। দ্বিতীয় মহাযুদ্ধের ছবি আমরা এখনো দেখি, সেটা নিয়ে আলোচনা করি। সেই সময় দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে ইহুদি নিধন হয়েছিল তা নিয়ে এখনো আলোচনা হয়। আমরা সেই ছবি দেখে এখনো অনেকেই কিন্তু অশ্রু বিসর্জন করে। কিন্তু নিজের দেশে, নিজের পরিবারের, নিজের ঘরের ক্ষতি সবকিছু আমরা ভুলে গেলাম। এটা কেমন করে হতে পারে? আরেকটি কথা যে হ্যাঁ, দলকে বাদ দিয়ে এর আগে নির্বাচন হয়েছে, বিএনপি সরে গেছে, কিন্তু তার মধ্যেও আমরা সবাই অসন্তুষ্ট যে বিএনপি তো আওয়ামী লীগের একটি প্রতিদ্বন্দ্বী দল, সেরকম বিরাট না হলেও তাদের অবদান সেইভাবে যদি অনেকে মূল্যায়ন নাও করে থাকেন, তবুও তারা ভেবেছেন যে একটি আওয়ামী লীগের বিরুদ্ধে একটি মানে সক্রিয় দল, একটি শক্তিশালী দল দাঁড়াবে। সেখানে বিএনপি সরে গেছে নির্বাচন থেকে, কারণ নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না, স্বচ্ছ হবে না। কিন্তু একটি দলকে মানে কি বলবো, আইন করে না,
যথেচ্ছভাবে বাদ দিয়ে দেওয়া হলো যে তারা নির্বাচনে আসতে পারবে না। হ্যাঁ, বলতে পারতো যে নেতৃত্বে পরিবর্তন হোক, তাদের মতাদর্শের পরিবর্তন হোক, দেশে এবং জনগণকে তারা গ্রহণ করে নির্বাচনে আসুক, অনেক কিছুই ধারা বলতে পারা যেত। কিন্তু একটি বিরাট দল, ৭১-এর ভূমিকা, তার আগের ভূমিকা, মুসলিম আওয়ামী লীগ, তারপরে হলো যে বাংলাদেশ, এই যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সে সময়, হ্যাঁ, বাংলাদেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে নেমেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন। কিন্তু নূপুর, আন্তর্জাতিক বই যখন ঘাঁটি তখন সেই ৭১-এর যুদ্ধটা কেন শুধুই পাকিস্তান ভারতের যুদ্ধের রূপ নেয় আমি বুঝতে পারি না। মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা সোচ্চার হন এবং বলুন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের আপামর জনগণের ছিল, নারী পুরুষ শিশু সবাই এর মধ্যে জড়িত ছিল। এবং আমরা এত জলদি নিজেরাই যদি ভুলে যাই আর এইভাবে একটা প্রহসনের নির্বাচন করি এবং বলে দিই যে এই নির্বাচনই সুষ্ঠু হচ্ছে, তার আগে গণভোট হচ্ছে, গণভোটের ক্ষেত্রেও তো কিছু আইন লাগে। তো আমি এখনো সত্যি আমি বিভ্রান্ত। হ্যাঁ, নির্বাচন হোক, রাজনীতি আসুক, রাজনীতির মানে রাজনীতিকরা আসুন এবং দেশ পরিচালনা করুন, সেটা সবারই কাম্য। সেটাই আমাদের দেশেও মানে বাংলাদেশেও হওয়া উচিত। আমি এখন আমেরিকান, কিন্তু আমি বাংলাদেশি আমেরিকান এবং মাতৃভূমির প্রতি আমার নজর দিতেই হয়, কারণ আমারই পরিবারের অনেকেই এখনো সেখানে রয়েছেন, সেখানে আমার শিকড় রয়েছে। আমি জানি না, নির্বাচন অবশ্যই 12ই ফেব্রুয়ারি হওয়া উচিত, যাতে কোনো প্রহসন না হয়, যাতে কোনো বিভ্রান্তি না হয়, কোনো বাধা বিপত্তি না আসে, সেই কামনাই করছি। আমি একটু গিয়াস ভাই আপনার কাছে যেতে চাই। গিয়াস ভাই, যেটি হচ্ছে বর্তমান সময়ে, মানে আমরা অনেক সময় বলি না যে খড়কুটোর মতো কাউকে না কাউকে ধরে বাঁচতে হয়, আর তারেক রহমানকে আমরা সেইভাবে দেখছি। সাধারণ মানুষ যারা যারা আমরা হয়তো নিরপেক্ষ ভাবে আমরা মনে করছি যে এই মুহূর্তে উনি আসলে হয়তো ভালো হবে। আপনি কিছুদিন আগে আমি দেখেছি বাংলাদেশেও ঘুরে এসেছেন, বাংলাদেশের সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই, এত এত চ্যালেঞ্জ বাংলাদেশের এই বর্তমান অবস্থা, আসলে কি তিনি আমরা যে আশাটি নিয়ে তাকে এখন ধরতে চাচ্ছি কিংবা বাঁচতে চাচ্ছি, সেই স্বপ্নটি তিনি পূরণ করতে পারবেন? ধন্যবাদ। ধন্যবাদ দুকে আপা এবং ইব্রাহিম চৌধুরী ভাইকে। তো আসলে আমরা যারা প্রবাসী আছি, আমরা প্রবাসী বাংলাদেশী যারা আছে বা প্রবাসী আমেরিকান যারা আছে, বাংলাদেশি আমেরিকান, তারা কিন্তু বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্র দেখতে চাই, একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। সেখানে আমরা বিএনপি করি বলে বিএনপির কাছ থেকে কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা নিচ্ছি না। আমরা লাইসেন্সও কোনো নেই, ব্যবসা বাণিজ্য করিনি বাংলাদেশে গিয়ে, আর বরং আমাদের পকেট থেকেই খরচ করি। অতএব আমরা যারা প্রবাসে থাকি সকলেই আমরা বাংলাদেশ ভালো থাকুক, কারণ বাংলাদেশ ভালো থাকলে আমরা এখানে ভালো থাকবো। বাংলাদেশ ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা এখানে ভালো থাকবে, কারণ আমাদের ছেলেমেয়েরাও এদেশে ভালো জব করছে, ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে। অতএব তাদের কলিগরা যেন বাংলাদেশ সম্বন্ধে খারাপ না বলে, এটা আমাদের সেই জন্য কিন্তু আমরা রাজপথে ছিলাম। সেই জন্য আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলেছি। আর বর্তমান যে অবস্থাটা হয়েছে সেটা হলো, মনে করেন কি বলে, এই জুলাই বিপ্লবের পর আমাদের যে একটা ধারণা ছিল যে বাংলাদেশ একটি সংস্কার বলতে সংস্কার হবে, সত্যিকার সংস্কার। সেটা হলো শুধু কাগজে কলমে নয়, কথাবার্তার সংস্কার হবে, ভাষার স্লোগানের মানে সংস্কার হবে, আমাদের ব্যবহারের সংস্কার হবে, রাজনৈতিক দলগুলির মধ্যে সংস্কার হবে। কিন্তু দেখেন, মানে যেভাবে মানে রাজনৈতিক দলগুলো কথা বলে, একজনের সমালোচনা করে স্লোগান দিচ্ছে, রাস্তাঘাটে যেভাবে মব বাণিজ্য করছে, চাঁদাবাজি কিন্তু আপনার এই এনসিপি যারা নাকি দাবি করে যে তারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তারাই কিন্তু মব বাণিজ্য করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে শত শত কোটি টাকার। এবং যারা ২ জন উপদেষ্টা গেলেন সরকারে, তাদের এই পিএসরা আজকে দেখেন শত কোটি টাকার দুর্নীতির মামলায় তারা কিন্তু দুদকের মামলায় আছেন। তো সেই ক্ষেত্রে আমরা তেমন পরিবর্তন কিন্তু আমরা দেখছি না। আর আমাদের বিএনপির কথা দেখেন, বিএনপি কিন্তু একটি পরীক্ষিত দল। বিএনপির আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এরশাদ সাহেবের তাকে প্রধানমন্ত্রী অফার করেছিলেন তখন। এরশাদ সাহেব যে প্রেসিডেন্ট, আপনি আসেন প্রধানমন্ত্রী। কিন্তু সে কিন্তু এভাবে বিনা ভোটে প্রধানমন্ত্রী হতে চায় নাই স্বৈর শাসকের অধীনে। তিনি কিন্তু আন্দোলন করেছেন ৯টি বছর।
তখন আমরা দেখেছি আওয়ামী লীগ জামাত একসাথে এই স্বৈরশাসকের সাথে সংসদে গিয়েছে এবং জাতির সাথে বেইমানি করে গিয়েছে। আবার দেখেন যে আপনার 91-এ ক্ষমতা বিএনপি আসলো, আওয়ামী লীগ কি বলে জামাত এবং বিএনপি, এবং তারপরে দেখেন যে 111 যখন আসলো তখন কিন্তু 111 নায়করাও তাকে এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিল যে আপনি আমাদেরকে সেফ এক্সিট দিবেন আমরা আপনাকে ক্ষমতায় আনবো। তখনও কিন্তু আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপি বলেছে না, আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাই না। এবং শেখ হাসিনা আসার পরেও কিন্তু বলেছিল আপনি আন্দোলন করার দরকার নেই, আপনি 10টা মন্ত্রী নেন, 15টা মন্ত্রী নেন, সেই অফারও দিয়েছিল, কিন্তু সেটাও কিন্তু নেননি এবং জেলে গিয়েছেন, মিথ্যা মামলায় জেলে গিয়েছেন, তবু কিন্তু আপোষ করেননি যে হ্যাঁ চিকিৎসা করতে হবে, আমরা একটু কম্প্রোমাইজ করি। অতএব বিএনপি একটি পরীক্ষিত দল, অর্থাৎ পিছনের দরজা দিয়ে কখনো ক্ষমতা চায়নি। আমরা সবসময় একটি মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছি। যেমন রোকেয়া আপা বললেন যে বিএনপি পিছিয়ে গিয়েছে। মানে পিছিয়ে গেছে কেন? বিএনপির দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা যাব। অতএব সেটা কিন্তু শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করেছে। তো সেই কারণে এই 15টি বছর বিএনপি আন্দোলন করেছে, আয়নাঘরে গিয়েছে এবং আমাদের ক্রসফায়ারে গিয়েছে, শত, শত মামলা মাথায় নিয়ে রাস্তাঘাটে ঘুমিয়েছে এবং আমাদের এই যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন তখন, তিনি বিদেশে থেকে কিন্তু বসে থাকেননি। তিনি বিদেশে থেকে দলটাকে পরিচালনা করেছেন এবং দলটাকে না শুধু পরিচালনা করেননি, তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। একটা উদাহরণ দিই যে তারেক রহমানকে নিয়ে যে কোয়েশ্চেনটা নুপুর করেছে সেটা আমি উত্তর দিচ্ছি যে ডামি নির্বাচনটা কেন হলো? ডামি নির্বাচনটা হলো যখন দেখেন একটা নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়। অসংখ্য শত, শত স্বতন্ত্র প্রার্থী। কিন্তু ওই ডামি নির্বাচনের সময় আপনার আওয়ামী লীগের প্রার্থী ছাড়া কোনো স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়নি। কারণ তারেক রহমান বলেছিলেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা এই নির্বাচন বয়কট করুন। কারণ যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না এবং এই নির্বাচনটা সুষ্ঠু হবে না। তো জনগণ কিন্তু কথা রেখেছে। একজনও স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় নাই বলেই শেখ হাসিনা ডামি নির্বাচন দিতে বাধ্য হয়েছে, অর্থাৎ নিজের দল থেকেই মানে বলেছে তুমি দাঁড়াও, যেহেতু প্রার্থী নাই। কারণ 300 আসন আওয়ামী লীগের প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী কেউ নাই। সেই কারণেই তার নিজের দল থেকেই বলা হলো যে তোমরাও দাঁড়াও, অর্থাৎ ডামি নির্বাচন। এই ডামি নির্বাচনটা কি কেন করা হলো? তখন এই বিএনপি তো নেতৃত্ব ছিল, তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো তখন জেলে। সেই কারণে তারেক রহমান যে যোগ্য নেতৃত্ব দিতে পারেন। আরেকটা উদাহরণ দিই যে এই যখন জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লবের সময় দেখেন এই বিপ্লবটা কিন্তু মানে প্রথম যে দাবি দেওয়া ছিল ছাত্রদের সেটা হলো সংস্কার, কোটা সংস্কার। শেখ হাসিনার পতনের জন্য কিন্তু তারা রাস্তায় নামেনি। তো এই কোটা সংস্কার যখন তারা দাবি করলো, তাদেরকে মানে অন্যায়ভাবে তাদের উপর গুলি চালানো হলো, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে মানে মারধর করা হলো, ছাত্রলীগ মানে তাদের প্রতি অত্যাচার করলো। সেই কারণে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্ররা, জনগণ রাজপথে নামলো। আচ্ছা, রাজপথে নামার পরে যখন শেখ হাসিনা দেখলো যে অবস্থা ভালো না, তখন জরুরি কোর্ট বসিয়ে তখন জরুরিভাবে এই ছাত্রদের দাবি দেওয়া অর্থাৎ এই কোটা সংস্কার মেনে নিলেন। মেনে নেওয়ার পরে ডিবি হারুন তাদেরকে ধরে নিয়ে 6 জন সমন্বয়ককে ধরে নিয়ে মানে একটু ভয়ভীতি দেখিয়ে হোক অথবা এই বলেছে তোমাদের দাবি তো সরকার মেনে নিয়েছে কোর্টের মাধ্যমে, এখন তোমাদের আন্দোলন প্রত্যাহার করো, এবং তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছে, সিগনেচার করেছে। তখন 3 দিন পর্যন্ত কোনো আন্দোলন তেমন একটা হয়নি, একটু ভাটা পড়েছিল এবং তখন তারেক রহমান সাহেব আমাদেরকে কল দিয়েছে, এই আমেরিকাতে কল দিয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানার জেলার বিএনপির যারা নেতা আছে তাদেরকে কল দিয়েছে যে আন্দোলন সামনের দিকে যাও, এক দফার আন্দোলন, ঘরে ফেরার সুযোগ নেই, এই আন্দোলনকে সাকসেসফুল করতে হবে। এবং তখন তিনি এক দফার আন্দোলন দিলেন, এক দফার ডাক দিলেন এবং বিএনপি কিন্তু তখন ঘরে ফিরে যায় নাই। আমি একটু গিয়াস ভাইকে একটু জানতে চাই, এই এক দফার আন্দোলনটি আপনি বলতে চাচ্ছেন তারেক রহমানের? তারেক রহমান দেওয়ার ফলেই তো সমন্বয়করা, আমি বললাম কি যে 3 দিন তারা যখন সাইন করলেন যে আন্দোলন প্রত্যাহার করলেন, তারপরে 3 দিন কোনো আন্দোলন তেমন একটা হয়নি, রাস্তাঘাটে বাস চলছে, গাড়ি ঘোড়া চলছে। তখন এই আন্দোলনটা আবার তো আস্তে আস্তে জমে উঠলো। কারণটা কি? তারেক রহমান সাহেব বললেন যে এক দফার আন্দোলন, আমাদেরকে কল দিয়েছে পার্সোনালি
যে আন্দোলন চালিয়ে যেতে হবে একদম। আমরা কিন্তু লাগাতার আন্দোলন করেছি জাতিসংঘে, জ্যাকসন হাইটসে, ওয়াশিংটনে এবং সারা বিশ্বে যারা যেখানে বিএনপি কমিটিগুলি আছে, এবং বাংলাদেশে যারা বিভিন্ন ইউনাইটেড কমিটিগুলিকে তারেক রহমান সাহেব কল দিয়েছে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু আন্দোলনটা আবার জমার পরে আপনার এই আওয়ামী লীগ আরো নির্যাতন শুরু করলো এবং আন্দোলন আরো বেগবান হচ্ছে। এই পর্যায়ে আপনার এই সমন্বয়করা তখনও এক দফার আন্দোলন দিয়েছে। যখন আন্দোলনটা মানে চাঙ্গা হয়েছে, যখন দেখলো যে আমরা ঘরে ফিরে গেলেও এই আন্দোলন থামবে না, আন্দোলন চলমান, তখনই তারা এক দফার আন্দোলন দিয়েছে। অর্থাৎ প্রথমে তারা দেয়নি, এবং বরং তারা বলেছে যে এটাকে নিয়ে রাজনীতি করা যাবে না। যখন বিএনপি বা অন্যান্য দল এটাকে নিয়ে একটু সামনে আসছিল, তখন তাদেরকে আর বারণ করেছে যে আমাদের কোটা আন্দোলনটাকে আপনারা রাজনীতি করবেন না। যাই হোক, এই আন্দোলন তারেক রহমান কিন্তু বলেন নাই যে আমি এটা দাবিদার, এটা আমি বললাম বা আমরা জানি ইতিহাস। কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন এটা জনগণের ক্রেডিট, সমস্ত জনগণ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। রিক্সাওয়ালার থেকে শুরু করে একজন পান বিক্রেতা, চা বিক্রেতা শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, জনগণ সকলেই। তো এটা আসলে সকলের অবদান। এখানে কোনো একক বিএনপি বা একক এনসিপি বা একক ছাত্রদের অবদান নয়। এটা আপনার জনগণ ঝাঁপিয়ে পড়েছে। এবং জনগণ ঝাঁপিয়ে পড়লো কেন? কারণ তারেক রহমান সাহেব অথবা বিএনপি এই জনগণকে ঐক্যবদ্ধ রেখেছে। জনগণকে আওয়ামী লীগ বিরোধী যে একটা মোর্চা এবং সেন্টিমেন্ট, সেটা তৈরি করতে পেরেছিল আপনার বিএনপি। সেই কারণেই এই আন্দোলনটা আরো মানে সফলতা হয়েছে। এবং তারেক রহমান সাহেব আসার পরে দেখেন, তারেক রহমান সাহেব দেশে আসার পরে তারেক রহমান যেন দেশে না যায়, সেই জন্য কিন্তু জামাত সহ অন্যান্যরা চেষ্টা করেছে যে তারা না যায়। তারেক রহমান অবশ্যই একজন মানে আমি বলবো যে এই 17 বছর তিনি বিদেশে থেকে আরো অবশ্যই অনেক কিছু শিখেছেন। মানে বিদেশে থাকলে যা হয়, আমরা মানে আজকে রোকেয়া আপা বা ইব্রাহিম বা আপনারা যখন দেশে যাবেন, আপনাদের কথাবার্তা চালচলন তো অবশ্যই একটু বেটার হবে যে আমরা এই দেশে থাকি। তো আমরা তো বাংলাদেশে গিয়ে আমার টেবিলে কি বলে মানে গাড়ির ড্রাইভারকে একসাথে বসাই, কারণ আমাদের মনে এটা তো আসে না যে ওনাকে আলাদা টেবিলে বসতে হবে, এটা বাংলাদেশে করে। তো এই যে আমাদের যে একটা মন মানসিকতা একটা পরিবর্তন হয়েছে, সেই দিক থেকে আমি মনে করি তারেক রহমান সাহেব একটা মানে পরিবর্তন আনবেন, এবং তাকে কিন্তু অনুসরণ করছে অনেকে এখন। আপনি দেখেন তিনি যে চেয়ারে বসলেন না, বড় চেয়ারে, উনি সাধারণ চেয়ারে বসলেন, এগুলি তো উদাহরণ। এই ছোট ছোট উদাহরণগুলি আমাদেরকে শিখতে হবে। আমি আসবো গিয়াস ভাই, আবার আসবো, কারণ আমার যে মূল প্রশ্নটি ছিল যে ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের হাতে কতটুকু নিরাপদ কিংবা সুশৃঙ্খল কিংবা এই অবস্থা থেকে উত্তরণ হবে, সেই প্রশ্নের উত্তরটি আবারও আপনার কাছ থেকে আমি নিব ভবিষ্যতের আলোকে। ইব্রাহিম ভাই, আবারও আপনার কাছে আমি যেতে চাই, যদিও গিয়াস ভাইয়ের সাথে একটি দুটি জায়গায় আমার একটু তথ্যগত দিক থেকেই আপনার কাছে আমি একটু জানতে চাই যে জুলাই আন্দোলনের পরবর্তী এবং জুলাই আন্দোলন যখন শুরু হয়েছে কিংবা কোটা আন্দোলন, তখনও আমি অনেক অ্যানালাইসিস অনেক কিছু করেছি। এই আন্দোলনে জামায়াতে ইসলামের যে আমি বলবো যে পরোক্ষ কিংবা প্রত্যক্ষ ভূমিকা, যে কারণে জামায়াতে ইসলামের এইভাবে আমরা এত সক্রিয়ভাবে মাঠে দেখছি, সেটি কিন্তু আমি যেভাবে বলি না কেন, ওই পক্ষ থেকেও যদি বলতে হয় যে ঠিক আছে, অনেক মানুষ সাধুবাদ জানাচ্ছে, কিংবা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা যারা একটু সংস্কৃতি মনা মানুষ, আমরা যারা নারী, এখানে রোকেয়া আপা আছেন, আমি আছি, তারা কিন্তু একটু হলেও অস্বস্তি বোধ কিংবা অনিরাপদ বোধ করি। কারণ এমন একটি রাজনৈতিক দলের হাতে যেন আমার বাংলাদেশ না যায়, যেখানে আমি একজন মানুষ হিসেবে আমার সমান অধিকার পাবো কি পাবো না, এটি নিয়ে চাইতে হবে কিংবা বলতে হবে, কিংবা এটি নিয়ে আমাকে আন্দোলন করতে হবে। এবং আপনি যদি আল জাজিরাতে জামায়াতে আমিরের সাক্ষাৎকারটি দেখে থাকেন, সেখানে অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে নারী অধিকারের বিষয়টি যেমনটি ছিল, ঠিক তেমনি যে বিষয়টি ছিল সেটি হচ্ছে 1971 সালের। তো সেই প্রেক্ষাপটে আমি একটু ইব্রাহিম ভাই আপনার কাছে জানতে চাই, বর্তমান সময় জামায়াতে ইসলামের এই উত্থানটি আপনি কিভাবে দেখছেন? জি, অনেক ধন্যবাদ। এর আগে আমি গিয়াস ভাইকে একটা ধন্যবাদ দিতে চাই। মানে ওনারা ইতিহাসটা খুব সুন্দরভাবে বলেন। ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি জীবিত থাকা অবস্থায় উনি ঘোষক, ওই স্বাধীনতার ঘোষক উনি দাবি করেন নাই, কিন্তু এরপরে এটা এই যে গিয়াস ভাইয়ের মতো মানে সুন্দর করে বলা লোকজন এটা প্রতিষ্ঠিত করার এটা করছেন বা করতে পারছেন। এবং আজও দেখেন এই জুলাই আন্দোলনের
এটা মানে এটা যে উনাদের একটা পরিকল্পনা তারেক জিয়ার, এটাও গিয়াস ভাই সুন্দর করে বলতেছেন। বিএনপির উচিত এই গিয়াস ভাইয়ের মতো লোকজনকে উপযুক্ত সম্মান দেওয়া, এবং এটা আমি নিজেও সম্মানিত বোধ করব এটা দিলে। বাট এখন আপনার প্রশ্নে আসি, শুনেন শুনেন নূপুর, বাস্তবতাটা হচ্ছে আমরা যে ৭১-এর চেতনা নিয়ে আমরা যে লড়াইটা করেছি, আমাদের লড়াইয়ের প্রচুর ফাঁকফুকর ছিল। আপনি দেখেন এই জামাতে ইসলাম, এই যে মেটিকুলাস ডিজাইন এক শব্দ, এটাও আবার তাদের না, এটা ডক্টর ইউনূস সাহেব বলার পর এখন সবাই বলে। আচ্ছা, এই তারা খুব প্রস্তুতি নিয়ে কাজ করতেছিল অনেকদিন থেকে। হঠাৎ করে আপনি যে দেখতেছেন এই জুলাইয়ে, গত জুলাইয়ে না, তারা অন্তত 10-20, আপনি এই নিউ ইয়র্কে দেখেন, এই উত্তর আমেরিকায় দেখেন, এই মুনার নামে বিভিন্ন সংগঠন নামে আপনারা যারা নারী অধিকারের কথা বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধের কথা, চেতনার কথা বলছি, আমরা দাঁড়াইলে আমরা একজনে আরেকজনের বিরুদ্ধে কথা বলি। আপনি কতটা আপনি মানে কতটা সংস্কৃতি কর্মী আপনি, আমি কতটা লেস, আমাদের মধ্যে মারামারি। আপনি দেখবেন দুইজন ওই জামাতের লোকজন কখনো একজন আরেকজনের বিরুদ্ধে বলে নাই। তারা গত 20-30 বছরে আপনি যুক্তরাষ্ট্রের এবং সমস্ত প্রবাসে যদি আপনি খোঁজ রাখেন, এবং এটা ভয়াবহভাবে তারা সংগঠিত, তাদের যে অর্থ তহবিল, এটা কোনো দলের নাই, এটা বিএনপিরও নাই, কারো নাই। এরা প্রস্তুতি নিয়েই নামছে, এবং তারা জানে তাদের সর্বশেষ তাদের নেতৃবৃন্দকে হারানোর পর, মানে শীর্ষ নেতাদের হারানোর পর, আমরা স্লোগান দিছি নির্মূল করো, মানে ঘাতক দালাল নির্মূল পরিষদ, এইটা ওইটা করছি আমরা, কিন্তু আসলে নির্মূলের জন্য যে রাস্তার যে কাজ, সেটা তো করি নাই। আমরা মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় বসে ওইখানে আসিয়া মানে জামাতে ইসলামের সমর্থন করেন, তাদের পক্ষে যারা ওয়াজ নসিহত করেন সুন্দর করে, মানে এরা এই সমস্ত লোক বক্তৃতা দিছে, সেখানে প্রধান অতিথি আওয়ামী লীগের স্থানীয় এমপি অথবা উপজেলা চেয়ারম্যান। এগুলো একটা সাংস্কৃতিক প্রস্তুতি। আপনি আমার মানে একটা ইউনিভার্সিটির, শাহজালাল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আশেপাশে মানে জমি কিনা শুরু করছে তারা। ইউনিভার্সিটি যেদিন হয় সেদিন থেকে এই ইউনিভার্সিটিতে বুট হইলে মানে আশেপাশের যত ম্যাচ সব। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় কাউকে আমরা দেখলে বুঝতাম যে এটা একটা বিশ্ববিদ্যালয়। আমি 20 বছর পর বসে গিয়ে দেখি এটা একটা আলিয়া মাদ্রাসা মতো দেখতে আদলে, আমি জানি না। কিন্তু এই যে সাংস্কৃতিক পরিবর্তনটা, এই সাংস্কৃতিক লড়াইটা আমরা মুখে দিছি, আমরা মুখে নির্মূল করার কথা বলছি, কিন্তু বাস্তবে কোনো নির্মূলের কাজ আমরা করি নাই। আমরা পরস্পরকে দোষারোপ করছি। আমরা আমাদের সমস্ত অস্ত্র একজনের কাছে জিম্মা দিতে চেয়েছি, অথবা জিম্মা দিতে বাধ্য হয়েছি। তিনি এই অস্ত্র আমাদের যে 303 রাইফেল দিয়া ৭১-এ যুদ্ধ করছিলাম, এটাকে তেল দেয় নাই, ওটা জঙ্গার ধরছে। আর তারা ড্রোন প্রস্তুত করে আপনার উপর হামলা করার চেষ্টা করছে। এই যে জুলাইয়ের আন্দোলন 24-এর, এটা হঠাৎ করে আসে নাই। আপনি দেখেন দিনে দিনে পরিষ্কার হইতেছে, এরা জামাতে ইসলামের শিবিরের লোকজনকে তারা আওয়ামী লীগের ডিপোর্ট করছে, তারা এটা পূর্ব পরিকল্পিত। এরা আওয়ামী ছাত্রলীগ করছে, এরা অন্যান্য দলে ঢুকছে, এরা সাধারণ ছাত্রের বেশ ধরছে, এসব পরিকল্পিত জিনিস। এবং মানে এটা রাজনীতিতে এই পরিকল্পনা, জামাত তার অবস্থান থেকে ঠিকই আছে। তাকে যখন আমরা নির্মূল করতে চেয়েছি, তাকে যখন তার শীর্ষ নেতাদের ফাঁসি দিচ্ছেন, তখন তাদের এটা কর্মকৌশল খুঁজে পেয়েছে। এই কর্মকৌশলটা যারা দমাতে পারেন নাই, যারা মোকাবেলা করতে পারেন নাই, এই ব্যর্থতা তাদেরও। সুতরাং মানে এই যে গ্যাস ভাই বলতেছেন যে মানে বিএনপির নেতৃত্বে হইছে, বিএনপি এটা বিএনপি সৌভাগ্যবান। ৭৫-এর 15 আগস্টেরও মানে ওই রক্তাক্ত অধ্যায়ের পর 7ই নভেম্বর এর এই সময় তো আমরা জাসদ করতাম, আমি মনে হচ্ছে আমরা ক্ষমতায় যাবো, আমাদের কর্নেল তাহের টাহের বিপ্লব দীর্ঘজীবী, পরে দেখি ওই ক্ষমতায় জিয়াউর রহমান সাহেব। তো এই জুলাইয়ের আন্দোলনও একই অবস্থা, বুঝছেন? ওই মানে সবাই দেখলো কি, আর মাঠে কে আসল প্লেয়াররা হচ্ছে জামাতে ইসলাম এবং তাদের সমর্থক লোকজন এবং তাদের ডিপ্লয় করা লোকজন। বাট এটার বেনিফিশিয়ারি, এটার বড় বেনিফিশিয়ারি, বিকজ মানে রাজনৈতিক দল হিসেবে প্রতিটা পাড়ায় মহল্লায় বিএনপির মানে একটা প্রভাব আছে, এবং সব জায়গায় তাদের কমিটি আছে, তাদের বেগম খালেদা জিয়ার একটা ইতিবাচক মানে ভাবমূর্তি বিএনপিকে সাহায্য করে। এবং বিএনপির মানুষ যেহেতু কট্টর না, অনেকটা জাতীয়তাবাদী রাজনীতি। আপনি দেখবেন প্রত্যেকটা এলাকায়, মানে আপনারা তো শহর কেন্দ্রিক মানুষ, আমরা গ্রামের মানুষ, আমি মানে গ্রাম থেকে আসা মানুষ, মানে আওয়ামী লীগ এবং বিএনপির লোকের মধ্যে চরিত্রগত শ্রেণীগত কোনো পার্থক্য নাই। কেউ একজন পেঁয়াজের ব্যবসা করেন আর আরেকজন আলুর ব্যবসা করেন, একই মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। সো
এই 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 জায়গায় এই এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন বিএনপি সুবিধাটা পাবে আমি মনে করি। আমি জানি না মানে আপনার প্রশ্নটা খালি দিতে পারলাম খালি কিনা, মাঠে আমি না চেষ্টা না না করছি। না 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 ঠিকই আছে ইব্রাহিম ভাই, যে প্রশ্নের উত্তরটি আমি খোঁজ করছিলাম তার কারণটি হচ্ছে জুলাই আন্দোলন থেকে আমরা অনেক অ্যানালাইসিস করা কিংবা তার পরের ভেতরকার কাহিনী সেগুলো তো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে এখন, কে কি কোন কারণে করেছে। কোটা আন্দোলনই ছিল না, ওটি আসলে রাষ্ট্রবিরোধী আন্দোলন ছিল, সেগুলো আস্তে আস্তে প্রকাশ উত্তর পাচ্ছে। এবং একটি জায়গায় আপনার সাথে আমি পুরোপুরি একমত, কারণ হচ্ছে আমরা যেখানে সাংস্কৃতিক চর্চার কথা বলি, স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলি কিংবা নারীর অধিকার কথা বলি, আওয়ামী লীগ যেভাবে বলে বিএনপি সেই জায়গাগুলো বলে বলেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে, যারা আওয়ামী লীগও করেন তারা এই মুহূর্তে বিএনপিকে বলবেন যে ঠিক আছে, জামাত ইসলামের চেয়ে অন্তত পক্ষে বিএনপি সেই জায়গাগুলো পূরণ করবে আমাদের। আমি একটু রোকেয়া আপা আপনার কাছে যেতে চাই। রোকেয়া আপা, আপনি যদি দেখে থাকেন আল জাজিরায় সম্মানিত জামায়াতে আমিরের যে ইন্টারভিউটা আমি পুরোটাই দেখেছি, ওনার নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিয়ে যে বক্তব্য কিংবা 1971 সালের যে বক্তব্য, সেগুলো সবকিছু, এবং ওনারা যে জায়গাটিতে আছেন সেই জায়গাটিতেই আছেন। কারণ তাকে যখন সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল ক্ষমা চাওয়া হবে কিনা 1971 সালের, তিনি কিন্তু ক্ষমা চাইতে রাজি নন। তিনি বলেন যে তারা তো কোনো কিছু করেনি। তাকে বারবার যখন বলা হচ্ছিল এই তথ্য উপাত্ত আছে, সেই জায়গাটি তারা এখনো স্বীকার করে না। নারীর অধিকার বিষয়ে নারীর সম্মানের কথা বলা হয়, কিন্তু সম্মানের সংজ্ঞায়নটি আমাদের ধর্ম এবং রাজনীতিতে কিভাবে আছে সেই জায়গাটিও কিন্তু প্রশ্নবিদ্ধ। কারণ তাকে যখন আমরা প্রশ্ন করা হয়েছিল আপনার অবস্থানে কোনো নারী লিডারশিপ আসবে কিনা, সেটি বলছে যে না, সেটি সম্ভব না, কারণ নারী পুরুষের পার্থক্য আছে, যেটি যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন। আমি ধর্মের জায়গাটি যাব না, আমি রাজনীতির জায়গাটি যাব, এবং একটি স্বাধীন দেশের যেটি আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে সাংস্কৃতিক চর্চা থেকে, মূলত আমি মানুষ হিসেবে আমার প্রাপ্য মর্যাদাটুকু চাই, অধিকারটুকু চাই, সেই জায়গাটির যেন নিশ্চয়তা থাকে। সেই প্রেক্ষাপটে আমি একটু রোকেয়া আপা জানতে চাই যে বিএনপি আসুক, যেই আসুক, হয়তো একটি দল সরকারি দল হবে, জামায়াতে ইসলাম হয় সরকারি দল, না হলে বিরোধী দলে থাকবে। আর এই জায়গাটিও কিন্তু আতঙ্কের, কারণ এই জায়গাটি তারা এই মুহূর্তে তৈরি করে ফেলেছে। এই প্রেক্ষাপটে আপনার মূল্যায়নটি কি? হবে যে জনসংখ্যার অর্ধেক কিন্তু নারী, এবং আমরা অতি সম্প্রতি কালে দেখেছি যে মানে বিএনপি ক্ষমতা আসার পর থেকে না, তার আগে থেকেও আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে নারীর সংখ্যা বাড়ছে, কিন্তু সেই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং এইসব অঞ্চলে আমাদের যে মানব সম্পদ, তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তার সেই কারণে কিন্তু সেই সব দেশে গিয়ে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে মানুষ ঠিক মনে প্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বা ওই আমি দেখতাম ঢাকায় নেমে প্রত্যেক বছরে গিয়ে যে তারা একেবারে সেই শেখদের মতন বেশবাস করে, মাথায় পাগড়ির মতন একটা বেঁধে, তারপরে লম্বা একটা আলখাল্লা পরে, এবং মহিলারা একেবারে ফুল হাতা জামা পরে, আবায়া পরে তারা প্লেন থেকে নামছেন। আমি অবাকই হতাম যে দিনে দিনে বাংলাদেশ এত কি করে পরিবর্তন হচ্ছে। তার কারণটাই ছিল মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান এবং আর্থিক সাশ্রয়, কারণ তারা সেখানে কাজকর্ম করতেন, খুব একটা স্কিলড জব না, গৃহ পরিচারিকা অথবা অন্য কোনো কাজে, নির্মাণ কাজে পুরুষরা যেতেন। এইভাবে তারা যে মধ্যপ্রাচ্যে গিয়ে সেই ধারায়, একটা তো ইসলাম ধর্ম সেখানে, সেটাও তার কিছু প্রভাব ফেলেছে, যেটা বাংলাদেশের ছিল না। বাংলাদেশের সাংস্কৃতিক দিকটা যদি আমরা দেখি, বাংলাদেশের ধর্ম আমি আনছি না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু আমাদের মধ্যে পয়লা বৈশাখও আছে, আমরা 30 দিন রোজাও পালন করছি, রোজা রমজানেও আমরা যাচ্ছি, শবে বরাতও পালন করছি, আবার দুর্গাপূজাও করছি। সেই একসাথে কিন্তু একটা মিশ্রণ ছিল। আমাদের ধর্ম নিয়ে ওই গোঁড়ামিগুলো খুব একটা ছিল না। আমরা আমার নানা দাদাদের সবসময় দেখেছি, দাদা দাদিদের নামাজ পড়তেন, ছেলেবেলা থেকে নামাজ শেখাতেন, এবং যারা অন্য ধর্মের আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মিলেমিশেই থাকতেন। এবং সেইভাবে বাংলাদেশে কিন্তু কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা খুব কম চোখে পড়েছে আমার জীবনকালে। তো এই যে ধর্ম নিয়ে খুব একটা উন্মাদনা, সেটা পরবর্তীতে হয়েছে
সাম্প্রতিক 2 দশক বা 3 দশকও বেড়েছে, তার কারণেই কিন্তু মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান একটা বিরাট ভূমিকা রেখেছে। সেখানে গিয়ে সেখানকার পরিবেশ বা সেখানকার রীতিনীতিগুলো দেখে অনেকেই হয়তো প্রভাবিত হয়েছেন এবং দেশে ফিরে এসে সেটাকেই গ্রহণ করেছেন। আরেকটা জিনিস যে বাংলাদেশে আমি আশা করি যে বিএনপি ক্ষমতায় আসুক, আমার দূর থেকে কোনো কিছু নেই, যেমন গিয়াস বললেন, এবং আমরা নিজেও যেটা চিন্তা করি যে সেটা তো আমাদের মানে মাতৃভূমি, সেখানে আমাদের ছেলে মেয়েদের শেকড় রয়েছে, আমাদের শেকড় রয়েছে, এবং সেখানে ক্ষমতায় যারাই আসুন তারা ধর্ম এবং রাজনীতি এই পার্থক্যটা মেনে চলবেন এবং নারী পুরুষকে একদম 50% মানে জনসংখ্যার তাদেরকে তালা চাবি মেরে ঘরে বেঁধে রাখলে আমার মনে হয় না। এই যে বলছেন যে কাজ করতে দেবেন না, 5 ঘন্টা কাজ করলে 8 ঘন্টার বেতন পাবেন, একজন শিক্ষক, একজন চিকিৎসক, একজন প্রকৌশলী, তারা অনলাইন 5 ঘন্টা কি কাজ করবেন আমাকে বলতে পারেন? তার মানে মহিলারা যাদের সেবার মানে চিকিৎসার প্রয়োজন হবে তারা কোনো চিকিৎসা পাবেন না? তো এই যে প্রশ্নগুলো এখন উঠছে, আমার মনে হয় যে এগুলো নির্বাচনের সময় কিছু বাগাড়ম্বরতা, কিছু হয়তো তারা তাদের নিজেদের ধ্যান ধারণা প্রকাশ করছেন, অবশ্যই তারা যে আদর্শে বিশ্বাসী সেগুলোই বলছেন, এবং এগুলো আল্লাহর ইচ্ছা। প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি একজন নারী। তো এই যখন রাসূলুল্লাহর সঙ্গে ইসলামিক হিস্ট্রি পড়লে দেখবেন যে শুরুর দিকে তো সবই যুদ্ধ বিগ্রহ ছিল। তো বিবি সুমাইয়া ছিলেন, আমি নিজে হজের সময় গিয়ে দেখে এসেছি, সেখানে অনেকের নাম লেখা আছে, সেখানে অনেক মহিলার নাম আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে ছিলেন, এবং তখন তো সে আদি যুগে তো মানা করা হয়নি, সে আইয়ামে জাহেলিয়াত থেকে বেরিয়ে আসার জন্যই তো রাসূলুল্লাহ ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন। তো এগুলো আমাদের মনে রাখতে হবে, যতই বাগাড়ম্বরতা হোক। আমার মনে হয় যে একটি নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন যদি সম্ভব হয়, কথাগুলো আমি বললাম যে সম্পূর্ণভাবে এটা পূর্ণ হবে কিনা জানি না, কিন্তু জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের নিজের মতামতটাই তুলে ধরতে পারেন। বাংলাদেশের মানুষ কিন্তু এত বোকা না। আমি অনেক স্তরে গিয়ে দেখেছি যে একজন রিকশাওয়ালাও কিন্তু সঠিক জানে যে আমেরিকায় কি হচ্ছে এবং তার দেশে কি হচ্ছে, ভারতে কি হচ্ছে, কিভাবে প্রভাব ফেলছে পাকিস্তান এবং ভারত বাংলাদেশের উপরে, কোন ব্যবসা কোন পথে নিয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে চাকরির কর্মসংস্থানের উপায়টা কি। আমি যখন বিদেশে নানা জায়গায় যাই তখন দেখি অনেকে বলে আপা সরকারি ভাবে আসেনি, আমরা নিজেদের পথ, বেসরকারি পথে নিজেদের পথ বেছে নিয়ে বেসরকারি উপায়ে এসেছি, কারণ সরকারের কাছে এত টাকা দিতে হয়, সেই টাকা দিয়ে আমাদের বিদেশে আসা সম্ভব হতো না। তো এই যে তারা সজাগ হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ, তারা যদি তাদের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে নিজেরা চিন্তা ভাবনা করে নির্বাচনে এগিয়ে আসেন, তাহলে আমরা এখন যতই বিপজ্জনক সমস্ত বিভ্রান্তিকর তথ্য, আর সামাজিক মাধ্যমটা তো আরো মানুষকে বিভ্রান্ত করছে, এটা তো স্বীকার করতেই হবে। তো সেগুলো দেখে একটু আগে আমি দেখছিলাম যে তারেক রহমান যাচ্ছেন, তো কেউ কেউ মানে খুব গালমন্দ করছেন, এবং একটা সময় আসে যে অনেক সরকার, অনেক নেতৃস্থানে যারা আছে তারা কিন্তু যাদের হাতে ক্ষমতা তাদেরকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেন, এবং আওয়ামী লীগের এই শেষের দিকে তাই হয়েছিল। যারা নেতৃস্থানীয় ছিলেন আমার মনে হয় দূর থেকে যে তারা কিন্তু গণমানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, এবং তাই আজকে আমরা এই আলোচনা করছি, এই ধরনের চিন্তা ভাবনা করছি দূর প্রবাসে বসে। আমি নিজে মনে করি দেশে গিয়ে যদি আমি কোনো কাজ না করতে পারি, দূর থেকে এত বিভ্রান্তির মধ্যে আমাদের চিন্তা ভাবনা করা কি প্রয়োজন? এবং সেটা যদি ইতিবাচক না হয় তার প্রভাব দেশের উপরে কিভাবে পড়বে? আমরা আলোচনা করছি, এই আলোচনাই হয়তো আরো কিছুটা মানে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, কিন্তু আমি এখানে আশা করব যে নির্বাচন হবে, ভালো হোক মন্দ হোক, জনগণের কল্যাণ হবে এবং বাংলাদেশ ধ্বংসের মুখ থেকে ফিরে যাবে, এটাই কামনা করি। ধন্যবাদ।
গিয়াস ভাই, আপনার কাছে আমি সে আগের প্রশ্নের উত্তরই খোঁজার একটু চেষ্টা করব, কারণ এই প্রশ্নের উত্তরটি আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জানা একটু অধিকার আমি বলবো যে আছে। কারণ আপনি যেহেতু একটি দলের সক্রিয় একজন মানুষ, বহু বছর ধরে কাজ করছেন দলের হয়ে। আমি যেটি বলছিলাম যে তারেক রহমানের কাছে আগামীর বাংলাদেশ জনগণের প্রত্যাশা পূরণে কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? তারেক রহমান কতটুকু সফল হবেন? আসলে আমি তো মুখে বললে হবে না। আপনার তারেক রহমান সাহেব এই জুলাই বিপ্লবের আগেই লন্ডন থেকে 31 দফা দিয়েছেন, আমরা তো জানি সেটা। সে 31 দফার মধ্যে প্রশাসন বিকেন্দ্রীকরণ, আমলাতান্ত্রিক জটিলতা, তারপরে এই যে বিচার বিভাগ স্বাধীন, আপনার 2বারের বেশি আপনার কি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ মানে এজেন্ডা কিন্তু এই 31 দফার মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে এবং এই বর্তমান সরকার যখন সংস্কারের কথা বললেন তখন বিএনপি অংশগ্রহণ করেছে এবং আরো সাজেশন দিয়েছে, ভালো প্রস্তাবনা দিয়েছে এবং অতএব বিএনপি একটি বেটার বাংলাদেশ চায়। কারণ বিগত দিনের যে অভিজ্ঞতা, শেখ হাসিনা সরকারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তিনি কিন্তু বিদেশে থেকে বিদেশের যে ডেমোক্রেসি, বিদেশের মানুষের যে পলিটিশিয়ানদের যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, দলের প্রতি মানুষের যে এক দলের আরেক দলের প্রতি সম্মান এবং অনেক কল্যাণমূলক রাষ্ট্র, মানে আমেরিকা, ইউরোপের মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে কল্যাণমূলক রাষ্ট্র। সেই কল্যাণমূলক রাষ্ট্রে যে যারা নাকি দরিদ্র সীমার মধ্যে থাকে বা মধ্যবিত্ত পরিবার, তাদেরকে কিভাবে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, সেই কথাগুলি তিনি বলছেন, এখনো বলছেন। মানে এই আপনার ফ্যামিলি কার্ড, তারপর শিক্ষার কথা বলছেন এবং ভোকেশনাল ট্রেনিং এর কথা বলছেন। তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে বিদেশে যাচ্ছে শ্রমিক, সেই শ্রমিকরা কিন্তু অদক্ষ, তাদেরকে মাস্ট ট্রেনিং দিতে হবে, সরকারের পৃষ্ঠপোষকতায় তাদের ট্রেনিং দিতে হবে। সেই ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা যদি বিদেশে যায় যাবে, না হলে বাংলাদেশেও তারা থেকে কিছু করতে পারবে। এই যে একটা আপনার জিয়া রহমান সাহেব যেমন অনেক কর্মসংস্থানের হাত নিয়েছিলেন, কৃষি বিপ্লবের কথা বলেছেন, এই আমাদের তারেক সাহেব কিন্তু একই কথা বলছেন। অর্থাৎ এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা আশা করি যে এটা বাংলাদেশের পক্ষে আসবে এবং এটা আমরা আশাবাদী এবং সেটাই তিনি আমি মনে করি যে সেই স্টেটমেন্ট হিসেবে একটি দলের যখন একজন স্টেটমেন্ট থাকে, তারেক রহমান কিন্তু মানে এখন একজন মানে জাতীয় নেতা হিসেবে মানে আবির্ভূত হয়েছেন। এটা হলো আমাদের কথা। আর দ্বিতীয় হলো যে রোকেয়া আপা কিছু কথা বলছেন, সেটা হলো এই যে মৌলবাদ বা উগ্রবাদের উত্থান বা আপনার এই শুধু মিডল ইস্ট থেকে না, সেটা আমি যেটা দেখছি যে এটা আমার অবজারভেশন যে বাংলাদেশে মাল্টিপল মানে কি বলে এটাকে এই জ্যামিতিক হারে যে যেভাবে আপনার মাদ্রাসা এবং কি বলে হেফজখানা বাড়তেছে যেভাবে। মনে করেন আমার গ্রামে আগে হয়তো একটা মসজিদ ছিল, একটা মাদ্রাসা ছিল, এখন কিন্তু 10-15টা মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, এভাবে কিন্তু আগে আমাদের ধোয়ার একটা থানার মধ্যে 2-3 জন আলেম ছিল, মানে টাইটেল পাস। এখন ঘরে ঘরে মানে এই যে সংখ্যাটা বাড়ছে, এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে কিন্তু দিনের পর দিন এবং সেখান থেকে হয়তো 2% 1% ঢাকা ইউনিভার্সিটিতে যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমামরা কিন্তু আবার আরেকটা মাদ্রাসা দিচ্ছে। চাকরি নেই তো, তাদের চাকরি নেই, তারা কি করবে, তারা একটা মাদ্রাসা আরেকটা মসজিদ দিচ্ছে এবং আমাদের মতো লোকদেরকে ধরছে যে আপনারা একটা মসজিদ করেন, একটা মাদ্রাসা করেন এবং আমরা দিচ্ছি। তো এইভাবে কিন্তু যেভাবে আপনার এই এই এদের সংখ্যা বাড়তেছে এবং সাথে সাথে যারা ওয়াজ করেন, ওয়াজি মানে বাৎসরিক ওয়াজ, মাসিক ওয়াজ, মানে এত ওয়াজ দেখবেন বাংলাদেশে, এত ওয়াজ হচ্ছে কিন্তু মানুষের চরিত্র কিন্তু বদলাচ্ছে না, মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে না, কিন্তু ওয়াজের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বেড়ে যাচ্ছে, মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু দুর্নীতি মানে কমছে না। তো সবকিছু কিন্তু মানে যত মানে খারাপ কাজগুলি বাড়ছে, আবার অন্যদিকে আমাদের মুসলমানদের সংখ্যা বাড়ছে বা মুসলমানদের পোশাকধারী মুসলমানদের সংখ্যা বাড়ছে, আলেমের সংখ্যা বাড়ছে, মানে হাফেজের সংখ্যা বাড়ছে। কিন্তু পৃথিবীতে আমি একটা জিনিস দেখলাম, পৃথিবীতে আল্লাহর রহমত আবার মুসলমানদের মধ্যে দেখছি না। মানে এত মুসলমান, এত মানে মাদ্রাসা, এত হাফেজ, মৌলানা, মুফতি, কিন্তু আল্লাহর রহমত কিন্তু নাই। কারণটা কি? আজ থেকে ধরেন ৩০০, ৪০০, ৫০০ বছর আগে যখন এত মৌলানা ছিল না, এত হাফেজ ছিল না, এত মুফতি ছিল না, তখন কিন্তু
মানে আল্লাহর রহমতটা মুসলমানদের প্রতি ছিল। বিশ্ব শাসন করেছে মুসলমানরা, মানে ওয়ার্ল্ডের সুপার পাওয়ার ছিল অটোমানরা, সব সুপার পাওয়ার ছিল মুসলিম ভারতের মুসলমানরা। তো এখন তখন তো এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, ওলিয়াউল্লাহ ছিল, তখন ওলিয়াউল্লাহদের সম্মান ছিল। এখন দেখেন এত এই হুজুর হচ্ছে, এত এই হুজুর আবার দেখেন মানে অলিদের মাজার ভাঙছে, মানে মাজারগুলি ভেঙে ফেলছে, আবার নিজ হাতে আইন নিচ্ছে, নিজের হাতে আইন নিচ্ছে। এটা তো এইভাবে যে উগ্রবাদ বেড়ে যাচ্ছে একদিকে, আরেকদিকে এই 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 শ্রেণীর লোকগুলি কিন্তু দেখবেন আপনার ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে না, তারা কিন্তু ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না, তাদের দু একজন হচ্ছে 1% 2%, ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে না। তাতে এটা কিন্তু একটা, আমি মনে করবো যে সমাজের জন্য একটা বার্ডেন। এবং এদেরকে এই আপনার বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার জন্য আমাদের তারেক সাহেব বলেছেন যে সকলকেই, ইনক্লুডিং আপনার মাদ্রাসা ছাত্র, আপনার জেনারেল স্কুলের ছাত্র, তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিলে তারা বিদেশে যেতে পারবে এবং বাংলাদেশ থেকেও তারা কিন্তু প্রোডাক্টিভ কিছু বা স্মল বিজনেস তারা করতে পারবে। সেই দিক থেকে আমি মনে করি যে তারেক রহমানের যে এই যে এজেন্ডা, যে দফাগুলি নিয়ে তিনি নামছেন, আমি আশাবাদী যে তিনি সেটা সফল হবেন। আমরাও চাই যে রোকেয়া আপা খুব সুন্দর করে একটি কথা বলছিলেন যে ধ্বংসের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাক, যেভাবেই হোক এই নির্বাচনটি সেভাবেই একে দেখা হচ্ছে যে তারপর রাজনৈতিক চর্চা, জনগণের অধিকার সেই জায়গাটিতে ফেরত আসুক। ইব্রাহিম ভাই, আপনার কাছে আমি যেতে চাই যে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই থাকতে পারে, কিন্তু ধর্মটাও হচ্ছে খুব সেন্সিটিভ জায়গা, আবেগের জায়গা, মানে এমন একটি স্পর্শকাতর বিষয়। এটি নিয়ে আমরা যতই যুক্তি তর্ক যতই উপস্থাপন করি না কেন, একজন মুসলিম কিংবা একজন হিন্দু সবার কাছে এটি খুবই, যে কারণে রাজনীতিবিদরা খুব সফল হন এই স্পর্শকাতর সবচেয়ে বেশি বিষয়টিকে আমি বলবো মার্কেটিং কিংবা বাজারজাতকরণে, ভোট আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হন তারা এই ধর্মকে কাজে লাগিয়ে কিংবা ধর্মকে বিক্রি করে। ইব্রাহিম, আমি একটু জানতে চাই যে এবারে নির্বাচনে 12 ফেব্রুয়ারি যেভাবেই আমরা দেখি না কেন, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আমরা তো এখনো এমন ভাবে সংস্কার করি নাই যে সুষ্ঠু একটি নির্বাচন আমরা, কিন্তু তারপরও আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি কিভাবে ধারণা করছেন এবারে নির্বাচন সহিংসতামূলক না আসলে অনেক মানুষের অংশগ্রহণ, কিভাবে আপনার ধারণাটি আমি একটু জানতে চাই। ধন্যবাদ নুপুর। আমি শুরুতেই বলি যে এই আমার কথার পরেই মানে হয়তো অনুষ্ঠান আপনারা শেষ করবেন, আমি থাকতে পারবো না, এটার জবাব আমাকে ঢাকার সাথে একটা মিটিং এ এখনই জয়েন করতে হবে। আপনার প্রশ্নের উত্তরটা আমার দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেকদিন নির্বাচন থেকে বঞ্চিত ছিল। এই ভোট নামে একটা উৎসব, কিন্তু কিসে ভোট দিতেছে এটা অনেকেই জানে না। আমি জানি অনেক প্রার্থী বলতে পারবেন না যে হানা ভোট মানে কি কি বিষয় নিয়ে হানা ভোট হইতেছে। এবং আপনি জানেন, আমি জানতে চাইতাম পরবর্তীতে। আচ্ছা জি বলুন। আপনি শুনেন, আপনি নির্বাচন আপনি বললেই হবে না যে আমি আমার কালকে ভোট মানে আমি আমার শ্বশুরবাড়ি থেকে বাইরে এলাম আর এটা আসেন আমরা ভোট করি। ভোটটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল জিনিস। এই কনস্টিটিউশনে আপনাকে নির্বাচনী আচরণ দিয়ে, আমাদের 72 সালে যে নির্বাচন কারা করবেন, কারা ভোট দিবেন, কারা ভোটার হবেন, সেই 72-এর পরে যে 73 সালে যে নির্বাচনী আচরণবিধি করেছিল এরপরে আর হয় নাই। পার্লামেন্ট ছাড়া এটা করার কোনো সুযোগ নাই। এখন আপনি যে নির্বাচন করতেছেন কোন আইনে? আপনি যে প্রবাসী হিসাবে নূপুর এখান থেকে আপনি ভোট দিবেন, এই প্রবাসীরা আপনি যে ভোটার হইতে পারেন এটা তো কোথাও লেখা নাই এখনো। এখন এইভাবে আপনি যে ভোট দিতেছেন এটা পরে এখন আপনারা মনে করতেছেন যে যারা মিলে এই ভোট করতেছেন আমরা সবাই মিলে এগুলাকে মানে সংবিধানের অংশ হিসাবে করে নেব পরে। কিন্তু এখনো কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি ভোট দিতেছেন যে ভোটের কোন আইন, আপনি যে জ্যাকসন হাইটের বাসায় থাকেন আর বাংলাদেশে ভোট দিতেছেন, এই যে দিতে পারেন এই কথাটা আপনাকে কোন জায়গায় লেখা আছে? কোন মানে এটা তো এখন একটা আদেশ দিয়ে আপনারা বলতেছেন। সুতরাং এগুলো অনেক কিছুই হচ্ছে এবং এগুলা মানে পরবর্তী পরিস্থিতি শুনেন, বিজয়ীরা ইতিহাস লেখে। যদি কোনো কারণে এই এই বন্দোবস্তটা, এটাও তো একটা প্রজেক্টের অংশ। এই প্রজেক্টে শুনেন একটা প্রজেক্ট আছে, এখানে বিএনপি জামাত সবারই একটা আছে যে আওয়ামী লীগের মোকাবেলা করে রাখো। এই ব্যাপারে গিয়াস ভাই আর মৌলানা শফিক ভাই তাদের মধ্যে কোনো আপত্তি নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। এখন তারপরে হচ্ছে নিজেদের মধ্যে একটা মারামারি তো আছেই, মানে জামাতে তো দ্রুত ক্ষমতায় আসবে কেন, এটা একটা ন্যায্য মারামারি উনাদের, এটা ঠিক আছে। কিন্তু এই যে এইটা সবকিছুর পরে মানে এই যে রুকিয়াপাড়া সারা জীবন আমাদের আশা দেখাইছেন, দেখাই এখন এই বয়সে আসছেও, আমি বলি নাই যে রুকিয়াপার বয়স বেশি হয়েছে, এখনো 30-এর কোটায়, কিন্তু এখনো আশা দেখান। কিন্তু এই আশা আপনার বাংলাদেশ নাই রুকিয়াপা,
আপনার বাংলাদেশ এই সেই বাংলাদেশ নাই, এই আপনার আপনাদের স্বপ্নের বাংলাদেশ, আপনাদের চিত্রের বাংলাদেশ, আপনাদের কথা বলার বাংলাদেশ এসে নাই। এখন এই নতুন বাংলাদেশ, নতুন বাস্তবতা, এই লোক 71-এ চিনে না, এই লোক আমি মেনে নিচ্ছি। এসব কিছুই চিনে না। ওই আপনি দূর থেকে বাঁশি বাজাইবেন আর আপনার বাঁশি সে শুনবে না, সে মসজিদের আজান শুনতেছে, সে ওই আরেকজন কি হাজারি নাকি উনার সুরেলা কণ্ঠের আওয়াজ এটা শুনে মুগ্ধ হইতেছে। তো মানে সুতরাং আশা নিরাশার দোলাচলে আমাদের ভবিষ্যৎ নূপুর। মানে আপনিও ভালো থাকবেন, আপনিও মানে দেখে যাবেন যে বাংলাদেশ ভালো হোক, এটা রুকিয়া আপা বলবে, আমি বলতে পারতেছি না। অনেক শুভরাত্রি। না ইব্রাহিম ভাই, আপনার কাছ থেকে আমি 2 মিনিট নিব, আপনি একটু 2 মিনিট পরে যুক্ত হন, আমি পরে রুকিয়া আপার কাছে যেতে চাই। সেটি হচ্ছে প্রবাসীদের ভোট নিয়ে আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, প্রবাসীদের ভোটের পক্ষে না বিপক্ষে, আপনি যদি আরেকটু যুক্তি উপস্থাপন করেন আমার জন্য আমি সুবিধা শুনেন, হয়। আমি প্রবাসীর বিপক্ষে আমি বলবো না, আমি প্রবাসীরা ভোট দেওয়ার তার প্রত্যাশা আছে, ভোট দিতে চায়, আমার সেখানে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যে শুনেন, আমি মানে মানে আপনি আপনার কাছ থেকে সাহায্য নিতে আমি আপনার বাসায় যাইতেছি, আপনি আমাকে সিঙ্গারা দিয়ে খাওয়াইবেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। আমার প্রত্যাশা হচ্ছে যে আমি জ্যাকসন আইডে যাবো, নিউ জার্সি থেকে, নূপুর আমার বোন আমারে খাওয়াবে। কিন্তু ভাই আপনি যে ওই যে খাওয়ানোর কথা, এটা কি আপনার আপনার চুরি করে খাওয়াইবেন? আপনার কি আছে বাসায়? মানে আপনার তো কোথাও লেখা নাই তো। এখন আপনি বলতেছেন এগুলা, মানে আপনি দেখুন কি জিনিস, যে আপনি যে এই যে নির্বাহী আদেশ করছেন যে আনার মাধ্যমে আপনি নির্বাচন আচরণ বিধির বাইরে এটা, যে আপনি প্রবাসী ভোট দিবেন, আপনি যেখান থেকে একবার ভোট দিয়ে দিবেন পরে আর দেশে ভোটার হইতে পারবেন না। আপনি ভোট দিতে পারবেন, আপনি নির্বাচনে দাঁড়াইতে পারবেন না। মানে জটিল বিষয়, এটা জটিল বিষয়। এটা আমার শুনেন, আমি প্রবাসী সহ আমরা সবাই ভোট দিতে চাই, পারলে আমি বুঝেন আমি আমার মানে আমার বউ শাশুড়ি সহ সবাই মিলে আমরা ভোট দিতে চাই। কিন্তু আমার ভোটটা তো আচরণ বিধি মানে আইন অনুযায়ী মেনে করে, আমার পাশার মানে ওই যে ভারতীয় আন্টি আছেন উনিও যদি দেন একটা বাড়ি আছে না, এটা ভোটের উৎসব, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তো আইনের মাধ্যমে নিতে হবে, আইনের মাধ্যমে। এই আইন তো কোথাও ছিল না, এটা সংবিধান। আপনার 73 পরে আমাদের এটা কোনো সংশয় হয় নাই, এটা বঙ্গবন্ধু সময় একবার করা হয়েছিল, এটা পার্লামেন্ট হলে এটা করার কোনো সুযোগ নাই। আপনি যদি সংবিধান বাতিল করে এটা বলতেন যে মাই ওয়ার্ড ইজ ল, এটা বিপ্লবী সরকাররা তাই করে, এটা হইতো। এখন আপনারা কইতেছেন যে জুলাই যে সনদ করছেন এইটা হা না ভোট, এই জটিল পদ্ধতির মধ্য দিয়ে ওইগুলা জায়েজ, এইগুলা জায়েজ করতে পারলে হবে, বিজয়ীদের ইতিহাস সেভাবেই লেখা হবে। আর যদি সেটা মানে সেটা মানে হয় না হয়, তাইলে এগুলা চ্যালেঞ্জের মুখে পড়বে নূপুর। সুতরাং মানে এত দ্রুত খুব সন্তুষ্টি নিয়ে বাসায় থাকবেন মানে আর মানে এটা হবে না, আপনার উৎকণ্ঠায় দিন কাটাতে হবে। আগামী দিন রাজনীতিতে অনেক উল্টাপাল্টা হবে, অনেক উথাল পাতালের মধ্য দিয়ে হবে। এবং গ্যাস ভাই সহ বিএনপির যারা ভালো লোকজন আছেন তারাও প্রতারিত বোধ করবেন এক সময়, এবং দুর্বৃত্তদের আস্ফালন দেখবেন। এবং এইটা দেখে আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আর আমি ওই মিথ্যা আশায় বসবাস করি না, আর এই রুকিয়াবাদের মতো মিথ্যা আশ্বাস ফেরি করেও আর বাঁচতে চাই না। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনাকে ইনশাল্লাহ নির্বাচনের আগে আরেকবার পাবো সেই প্রত্যাশাটা করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আপনার ঢাকায় একটি সংযোগ আছে, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি রোকেয়া আপা আর গিয়াস ভাইয়ের সাথে বাকি আলোচনা আমি একটু হানা ভোট নিয়েও একটু জানতে চাই। রোকেয়া আপা আপনার কাছে অনেক ধন্যবাদ। আমার যদি রুকিয়া আপা বা গ্যাস ভাই গালাগালি করে এটা শুনে নেবো, আর মানে পরে শুনে নেবো, অসুবিধা নেই। তাহলে আপনি থাকেন, আমি হানা ভোট আমি একটু পরে শুনে নেবো, পরে শুনে নেবো। অনেক ধন্যবাদ। আচ্ছা রোকেয়া আপা, আমি একটু জানতে চাই, হানা ভোট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেকে আমরা বুঝতেও চাই না যে আসলে হাতে কি আছে। তো সেই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনি কিভাবে দেখছেন এই হানা ভোটকে? আমি ঠিক বুঝলাম না কিন্তু তোমার প্রশ্নটা। আমি জানতে চাই যে যেহেতু একটি হানা ভোটের আয়োজন করা হয়েছে, অনেকেই আমরা জানি যে হা ভোটে কি কি আছে। তো এই প্রেক্ষাপটে আপনার কাছে আমি একটু জানতে চাই আপনি কিভাবে এই বিষয়টিকে বিশ্লেষণ করছেন বা মূল্যায়ন করছেন? আমি মনে করছি না যে এই ভোটটার কোনো প্রয়োজন আছে, এবং মানে এটা কোনো আইনসম্মত কিনা আমার কিন্তু প্রশ্ন আছে এখানে, যে গণভোটটির প্রয়োজনটা এখন কি এবং এটার অর্থটা কি। মানে যে অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব বলে বলা হচ্ছে, সেইটাকে মানে বৈধ করার জন্যই এই গণভোট কিনা প্রশ্নটা অনেকের মনেই জাগছে। তো আমি যেহেতু এত দূর থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই গণভোটের কোনো যথার্থতা আমি খুঁজে পাই না।
আমি সংক্ষেপে এটুকুই বলবো, কারণ যেটা বলে গেলেন যে সংবিধান অনুযায়ী এবং আইনসম্মতভাবে এর ব্যবস্থা করা উচিত, এবং সেটি হচ্ছে না বলেই আমি মনে করি। এখন তো যা করা হচ্ছে, যা ইচ্ছা হচ্ছে তাই হচ্ছে। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে কারো ইচ্ছাতেই মনে হচ্ছে দেশ পরিচালিত হচ্ছে, যে যেভাবে চাচ্ছে। যে আমার আজকে মনে হলো যে কাজী নজরুল ইসলামের পাশে তার কবর দেওয়া উচিত, কবর দেওয়া উচিত। কোন যুক্তিতে, কি যুক্তিতে সেই জায়গাগুলো আমরা বিচার বিশ্লেষণের হয়তো ক্ষমতা হারিয়ে ফেলেছি, কিংবা আমরা বিচার বিশ্লেষণ করতেও চাই না। গিয়াস ভাই, আপনার কাছে জানতে চাই আপনার দলের অবস্থান, হাডা ভোট এবং আপনার একান্ত ব্যক্তিগত মতামত। আমার ব্যক্তিগত মতামত হলো যে রোকেয়া আপা বলছেন, তা আমি আর একটু মানে ক্লিয়ার বলতে চাই। সেটা হলো যে হ্যাঁ এবং না, এটার মধ্যে অনেকগুলি শর্ত আছে। হার মধ্যে আছে মনে করেন আরো 30, 40, 50টার মতো। আমিও জানি না কতগুলি আছে। তারপর নার মধ্যে আবার অনেকগুলি আছে। তো এখন এই হার মধ্যে যে, যেমন একটা উদাহরণ দিই, যেটা আমি হাতে আমি কেন ভোট দিব? মনে করেন হার মধ্যে আছে একটা যে উচ্চ কক্ষ হবে এবং উচ্চ কক্ষ পিআর এর মাধ্যমে মানে সংসদ নির্বাচিত হবে। এখন আমি মনে করি যে বাংলাদেশে একটা ছোট রাষ্ট্র। এটা এর কোনো ফেডারেশন নাই। এখানে কোনো আলাদা কোনো প্রদেশ নাই। এখানে মনে করেন আপার লেভেল করে আবার আরো কিছু এমপি, মন্ত্রী বানানোর আমার মনে করি প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে ধরলাম যে হ্যাঁ, আপার লেভেলটা হইল। কিন্তু আরেকটা জিনিস হলো যে পিআর এর মাধ্যমে আবার নির্বাচিত হতে হবে। এটাও মনে করেন আমি রাজি না। কারণ পিআর এর মাধ্যমে হলে তখন এই বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে যে মারামারি কাটাকাটি, যেভাবে তারা মানে একসাথে বসতে পারে না। তো সংসদে তো যদি আপনার আপার লেভেলের সম্মতি নিতে হয় সংবিধান পরিবর্তন করতে হলে, তাহলে তো এই দলগুলি তো মানে ভাগ বাটোয়ারা করবে যে আমাকে কি দিতে হবে। হ্যাঁ, আমি আমি একজনের আছে ৫ টা সিট, আরেকজন আছে ২ টা, আরেকজন আছে ১০ টা। তো সবাই তো মানে ভাগ বাটোয়ারা করবে। মানে এইটার কোনো প্রয়োজন নাই। এটা আমি মনে করি। এখন আমি যদি এখন হাতে ভোট দিতে যাই, তাহলে আমি যেটা মানছি না, যেটা আমি বিশ্বাস করি না, সেটার মধ্যে আমাকে দিতে হচ্ছে। আবার হারের মধ্যে আবার ভালো কিছু আছে, আবার এই খারাপটা আছে। তো এইভাবে আপনার এই সরকারের উচিত ছিল যে এই কি আছে সেগুলি আলাদা করে দেওয়া, যে আমি কোনটা পছন্দ করলাম, কোনটা করি না। আবার নার মধ্যে ঠিক তাই। তো সেক্ষেত্রে এই সরকার মানে জনগণের উপর একটা চাপিয়ে দিচ্ছে যে জোর করে, যে হ্যাঁ, আমি যেটা পছন্দ করি না সেটাও ইয়েস বলতে হবে। সেই কারণে এখন কিন্তু জনগণ কনফিউজড। দিবে না দিবে। সেই কারণে বিএনপিও মানে মানে উপর লেভেল থেকে বলছে না যে হ্যাঁ বা না। বাট অনেকেই কিন্তু জনগণ কিন্তু বলছে যে এটা না ভোট দেওয়ার জন্য। কারণ দিলে অনেক কিছুই আপনার সেটা মানে আ রাষ্ট্রের জন্য মানে সুফল বয়ে আনবে না। বরং আরো কেওয়াস হবে। আরো মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডেডলক হয়ে যাবে। আরো মানে আ আ ভারত নাক গলানোর সুযোগ পাবে। কারণ আপনি যখনই ৩ টা সিট নিয়ে একটা দল যখন মাতবরি করবে, ৩ টা সিটে তখন দাম হবে। যে ৩ টা সিট যদি সমর্থন না করে, তাহলে বিলটা পাস হচ্ছে না। তাহলে ওই ৩ টা সিটই কিন্তু কোটি টাকা বেচাকেনা হবে। তো এই বেচাকেনা কিন্তু হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই উচ্চ কক্ষে পিআর সিস্টেমের প্রয়োজন নেই। এবং প্রয়োজন নেই বলে আমি মনে করি আমি হার পক্ষে আমি পার্সোনালি দিতে চাচ্ছি না। তো এভাবে আমরা অনেকেই আছে যে হাতে দিবেন না, আবার আবার নাতো দিবেন না। মানে জনগণ কনফিউজড। এখন আমি জানি না যে তো জনগণ এই মুহূর্তে এই এক তো আরোপিত করে এই ভোটটি চাপিয়ে দেয়া গিয়াস ভাই, এবং সরকার থেকে গতকাল নির্দেশনা আসছে যে সরকারি কেউ এই ভোটের উপর জনগণকে চাপিয়ে দেওয়া যাবে না, কিন্তু তার আগ পর্যন্ত সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সবাই ভোট যেন জনগণ দেয়, ইভেন তো আইনের আওতায় আনা হবে যদি ভোট না দেওয়া হয়। এইভাবে চাপিয়ে দেয়া আপনি কিভাবে দেখেন? না, যে এটা তো কারণে আপনিই বলছেন, আপনি বিএনপির একজন মুখপাত্র, যে অনেক কিছুই আপনার পছন্দ নয়, কিন্তু সামগ্রিকভাবে আপনাকে ভোটের দিকে ফোর্স করা হচ্ছে, যেটি আমাদের রূপরেখা অনেক কিছুই পরিবর্তন করে ফেলবে। না, এখানে এটা আমার পার্সোনাল মত। আমি দলীয় মত আমি দিচ্ছি না। আমার পার্সোনাল মত হলো যে আপনার সরকার কিন্তু যদি ক্যাম্পেইন করে হার পক্ষে, তাহলে কিন্তু সরকার নিরপেক্ষ থাকবে না। কারণ সরকার যদি একটা করেছে তো গিয়াস ভাই, সরকার তো রাইট করছে। করেছে। এটাই তো হচ্ছে। হ্যাঁ, করছে সেটাই এবং তো সেইজন্য হচ্ছে। আমি মনে করি সরকার এখানে নিরপেক্ষ হচ্ছে না। সরকার নিরপেক্ষ থাকছে না। কারণ মনে করেন মানে বাংলাদেশে অনেকগুলি দল আছে। মানে একটি দল বলল যে আমি হার পক্ষে না।
তাহলে যে তার রাইট আছে হা পক্ষে না বলার। এখন সে যদি বলে আমি হার পক্ষে নাই কারণ এই কারণে নাই, তাহলে কিন্তু সরকার তার বিরুদ্ধে যাবে, সরকারি যন্ত্র তার বিরুদ্ধে যাবে। তাহলে সে কিভাবে নিরপেক্ষ মানে সে নির্বাচন আশা করে? অতএব আমি মনে করেন আমি একজন ক্যান্ডিডেট, আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমি বললাম যে আমি হার পক্ষে মানে এই শর্তগুলি আমি মানি না। তাহলে সরকার আমাকে ইচ্ছা করে ফেল করাবে, কারণ সরকারের তো মানে ক্ষমতা। তো সেই ক্ষেত্রে আমি মনে করবো এই সরকারটা নিরপেক্ষ হচ্ছে না, কারণ সরকার তার নিজের সরকারি পয়সা খরচ করে হার পক্ষে সে ওকালতি করতে পারে না। সে বলতে পারে ইয়েস, হ্যাঁ না দিলাম তো জনগণের অধিকার, জনগণ যাকে যেটা মানে সেটা আমরা মেনে নিব। এবং এই ওপেনলি তারা কিন্তু একটি হাব একটি দল আমি মনে করি, আর নাও একটি দল। এটা মত মত একটা জনগণের সামনে। তাতে আমি হার পক্ষে যখন আমি ওকালতি করব, সরকারি টাকায় খরচ করে আমি অ্যাড দিব, আমি মানে তাহলে তো আমি মানে সরকার তো নিরপেক্ষ না। সেই ক্ষেত্রে আমি মনে এই করি সরকার কি নিরপেক্ষভাবে কাজ করছে? অবশ্যই করছে না, কারণ তারা মনে করেন এনসিপি কে সমস্ত, যে আমি যে প্রথম বলতেছিলাম এনসিপি কে ক্রেডিট দিল একা। এনসিপি তো এককভাবে ক্রেডিট নেওয়ার মানে মালিক না। যেমন ৭১ সনেও সারা বাংলাদেশে মানুষ যুদ্ধ করেছে, আওয়ামী লীগ মানে এককভাবে সে কৃতিত্ব নিয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে এইবারও সেই মিস্টেকটা করেছে ইউনিট সরকার, এবং জামাত, এনসিপি তারা যৌথভাবে আপনার এই প্রশাসনের ভিতরে তারা নিয়োগ বাণিজ্য করছে, মব বাণিজ্য করছে। এই যে বাজারগুলি ভাঙছে, তার কোনো প্রতিবাদ সরকারের থেকে কোনো প্রতিবাদ নেই। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি, এবং জামাতের যে সমস্ত অনেক অনেক মানে ক্যান্ডিডেট বা নেতা যেভাবে ধর্মটাকে অপব্যবহার করছে এবং ধর্মকে অপব্যবহার করে ভোট চাচ্ছে, এটা কিন্তু সরকার নজরে নিচ্ছে না। মানে এটা তো আপনার নির্বাচনী মানে আপনার নীতিমালার বিরুদ্ধে কাজ। যে আমি যদি বলি যে জামাতে ভোট না দিলে আপনি জান্নাত পাবেন না, এটা তো আপনার নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এই কথা তো তাকে সরকার মানে নির্বাচন কমিশন নোটিশ দেওয়া উচিত, কিন্তু আজ পর্যন্ত নির্বাচন কমিশন এই ধরনের নোটিশ কাউকে দেয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ধর্মটাকে মানে অপব্যবহার করে যদি মানে মিসগাইড করা হয়, এই ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে তাহলে তাদের বিচার হওয়া উচিত এবং আইনের আওতায় আনা উচিত। আমি একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি একটু রুকেয়া আপা আপনার কাছে যেতে চাই। সাধারণ মানুষ সবসময় আমি বলব প্রতারিত হয়। আমরা যারা স্বপ্ন দেখি গণতন্ত্রের, আমরা যারা স্বপ্ন দেখি নিরপেক্ষ, আমরা যারা স্বপ্ন দেখি বাঙালির সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবসময় আমরা প্রতারিত হই। বাংলাদেশের ক্ষেত্রে আমি সেই প্রেক্ষাপটেই আমি একটু বলছি। তো এত আন্দোলন, এত কিছু, এত বড় বড় কথা যে গত ১৫ বছরে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হয়নি। এই নির্বাচনটিকে আমরা কিভাবে নিরপেক্ষ কিংবা সুষ্ঠু নির্বাচন বলবো, সেই প্রেক্ষাপটে যদি আপনার শেষের মন্তব্যটি উপসংহারে নিয়ে আসেন। আসলে অনেকের মনেই প্রশ্ন আছে যে নির্বাচনটা কিভাবে হচ্ছে, কিন্তু আমি মনে করি যে দেশ পরিচালনা করা উচিত রাজনীতিকদের। কোনো ধর্মভিত্তিক মানে গোষ্ঠী ধর্মের নামে মানে কি বলবো, ধর্মের ডঙ্কা বাজিয়ে ক্ষমতায় আসুক সেটা কেউ চায় না, যেমন বাংলাদেশে বা কোথাও পৃথিবীতে। এটা কাম্য নয়। আমি চিকিৎসক, আমার পেশা চিকিৎসা, আমি কি প্রকৌশলীর কাজ করতে পারি? সুতরাং আমাদের এটাও ভাবতে হবে যে রাজনীতির ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে লিডারশিপের যেমন প্রয়োজন, রাজনৈতিক অভিজ্ঞতারও প্রয়োজন আছে। এখন হ্যাঁ, যুব সমাজ, তরুণ সমাজ থেকেই উঠবে, যারা বহুদিন ধরে ক্ষমতায় আসীন ছিলেন, বর্ষিয়ান যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলি যে কেউ তো চিরস্থায়ী বন্দোবস্ত করে থাকতে পারে না, উচিত নয়। ক্ষমতার পরিবর্তন আসবেই, রদবদল হবে, অভ্যুত্থান হবে যদি সুষ্ঠু উপায়ে নির্বাচনের মাধ্যমে বছরের পর বছর, যেভাবে কোনো দেশে হয়তো 4 বছর পর, কোনো দেশে হয়তো 5 বছর পর নির্বাচন হয়ে তারপরে একটা জনগণের ভোট নিয়েই, তাদের মতামত নিয়ে, দেশের জনগণ যারা আছে তাদের মতামত নিয়ে দেশ পরিচালনা করা উচিত। কিন্তু রাজনীতিকদের হাতেই দেশটা ছেড়ে দেওয়া উচিত এবং তারা নিজেরা যেভাবেই হোক বিভিন্ন সংস্কার, সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশে এই যে নানা মত, নানা মানে পণ্ডিত সব একেবারে, আমি যেমন এখানে বসে কথা বলছি, কিন্তু আমাকে ওই রাজনৈতিক গদিতে বসালে আমি হয়তো দেশ পরিচালনা করার কিছুই জানবো না। তো এমনি লোকদের হাতে, এমনি ক্ষমতাধর যারা আছেন, যারা ক্ষমতাসীন হয়ে যান ভাগ্যক্রমে, তারা দেশ পরিচালনা করতে যদি যান, তাহলে কিন্তু এই বিভ্রান্তি, এই অরাজকতা, এই কেয়াসের সৃষ্টি হবে। এবং আমি মনে করি যে এই নির্বাচনটাকে যতদূর সম্ভব সুষ্ঠুভাবে পরিচালনা করে এর বাস্তব রূপ দেখা উচিত। এবং বর্তমান মুহূর্তে অনেকেই বলছেন যে এই বর্তমান অস্থায়ী সরকারের অধীনে নির্বাচন হওয়াটাই উচিত না। সেই প্রশ্নের কি কেউ জবাব দিতে পারেন না। বাংলাদেশের পরিস্থিতি এমন যে কোনো একটি রাজনৈতিক দলের হাতেই দেশ পরিচালনার ভার তুলে দেওয়া উচিত। এই মুহূর্তে গিয়াস ভাই, উপসংহারে আজকের মতো কি বলবেন? প্রথমত আপনার দলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আপনি উপসংহারে কি বলবেন? উপসংহার হলো যে আমাদের যে প্রথম থেকে দাবি ছিল যে একটা নির্বাচন, এবং বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে। পিছনের দরজা দিয়ে কখনোই বিএনপি ক্ষমতা যেতে চায়নি, সুযোগ ছিল তাও যায়নি। তো আমাদের মানে জনগণ যাকে ভোট দিবে সেই তাকেই সরকার মানে বিএনপি মেনে নেবে, এবং জনগণের ভোটের অধিকারটাই হলো সবচেয়ে বড় কথা। কারণ জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে কিন্তু কেউ ফ্যাসিস্ট হতে পারে না। কারণ জনগণ যখন ভোট দিতে পারে না তখনই সরকার ফ্যাসিস্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা আমাদের কথা হলো যে জনগণের ভোটের অধিকারটা বাস্তবায়ন করতে হবে। নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যেটা নাকি যেটা নির্বাচন হয়েছে, এতে সেক্ষেত্রে নির্বাচন আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম। ৩ মাসের মধ্যে নির্বাচনটা দেওয়া উচিত ছিল, এবং এই দীর্ঘায়িত হওয়ার কারণে দেশে কিন্তু একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, দেশে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এবং অনেকেই নিজের হাতে মানে মব বাণিজ্য করে শক্তি প্রদর্শন করেছে। তাতে এই কালচারটা কিন্তু আরো দীর্ঘদিন থাকবে, এবং এটা দেশের জন্য মঙ্গলময় হবে না। তো নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ। আর যেটা নাকি অনেকে আশঙ্কা করছেন যে অনেক আপনি দেখছেন যে জামাত ইসলামের যে ধর্মীয় দল হিসেবে যখন এটা উগ্রবাদ হয়ে যায় এবং তারা মনে করে তারাই যা বলে সেটাই সঠিক, তখন তারা কিন্তু আরো ফেসিস্ট হয়ে যায়, এবং তারা কিন্তু এই নির্বাচনটাকে বানচাল করবার জন্য বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে লাস্ট মুহূর্তে। এবং কারণ তারা নির্বাচন চায়নি, তারা তারা একটার পর একটা মানে এজেন্ডা এনে কখনো পিআর সিস্টেম, কখনো বলেছে যে ইউনিট সরকার 10 বছর থাকবে, কখনো বলেছে যে আমরা কি একটি ফ্যাসিবাদকে সরিয়ে আর একটা ফ্যাসিবাদকে দেখতে চাই না। এই ধরনের স্লোগান তারা দিয়েছে তাদের ভুয়া আইডি দিয়ে, এবং বিএনপিকে মানে বিএনপি যে চাঁদাবাদ হিসেবে তাকে, যেটা নাকি আমাদের খোকন ভাই বললেন যে এটা একটা ন্যারেটিভ দাঁড় করাতে পেরেছে এই বট বাহিনী বা এই ভুয়া আইডি গুলি। অথচ তারা কিন্তু আপনার এনসিপি সহ অন্যান্যরা যেভাবে কোটি কোটি টাকার চাঁদাবাজি করছে, বিএনপি কি করেছে দেখেন, গ্রামে একটি হাট, একটি বাজার, হাটের যেটা আওয়ামী লীগ ডাক নিয়েছে 2 লাখ টাকা, সেটা এখন বিএনপি 2 লাখ টাকা সে ডাক নিচ্ছে। চাঁদাবাজি কার মাধ্যমে করবে? আপনার মনে করেন একটা টোল ছিল আগে আওয়ামী লীগ নিয়েছে, এখন সেই টোলটা বিএনপি যারা নাকি ব্যবসায়ী তারা কিন্তু ডাক নিচ্ছে, এটা কিন্তু ফ্রি না কিন্তু। তো এগুলিকে তারা মানে এমন ভাবে জামাত এবং এনসিপি এবং সরকার, কারণ তারা তো নির্বাচন চায়নি, তারা চেয়েছিল 10টি বছর থাকবার জন্য, এবং 10 বছর যেহেতু থাকতে পারে সেই কারণে বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার তারা করেছে, এবং সেটা তারা সাকসেসফুল হয়েছে। তো সেক্ষেত্রে আমি মনে করি মানে এখন নির্বাচন দিতে হচ্ছে, আশা করি জনগণের প্রতিফলন ঘটবে। আমরা আশা করি তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান সাহেব যে সমস্ত এজেন্ডা দিয়েছেন, দফা দিয়েছেন, 31 দফা দিয়েছেন এবং সংস্কার মেনে নিয়েছেন, সেগুলি যদি মানে মানা হয় তাহলে আগামী দিনগুলি ভালো হবে বলে আমি আশা করি। অবশ্যই আমরাও স্বপ্ন দেখি। প্রবাসীর চোখে বাংলাদেশের নির্বাচন, এটি বিষয়বস্তু ছিল আমার আজকের। এবং আমরা যারা প্রবাসে থাকি আমরা একটু বাংলাদেশের প্রতি অন্যরকম আবেগ কিংবা টান অনুভব করি। আমি জানি না এটি একমত, আমরা যারা প্রবাসে যখন কথা বলতে বসি দেশ থেকে ভাবেন আমরা হয়তো বিদেশে আছি, দেশের প্রতি, কিন্তু আমরা সবসময় চাই আমার মা মাতৃভূমি বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের সাধারণ মানুষ যেন নিরাপদে ঘুমাতে যেতে পারে, চলাফেরার যেন স্বাধীনতা আসতে পারে। এবং এই প্রথম আমার মা একদিন বলছেন যে রাস্তায় বের হতে তিনি এখন ভয় পান।
আমি কোনো দিনও এই কথাটি শুনিনি যে, কারণ আমরাও বড় হয়েছি যে এই বাংলাদেশে, আমি কোনো দিনও ইনসিকিউর ফিল করিনি। সে আমার মা একদম রোকেয়া আপাদের মতো বয়স, তিনি বলছেন যে তিনি এখন রাস্তায় বেরোতে ভয় পান। তো আমি চাই এই ভয়টা যেন সাধারণ মানুষের মাঝে না থাকুক। সাধারণ আইন মানুষ যেন শৃঙ্খলা পরিস্থিতিটাকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে, নতুন গড়ে তুলতে হবে। সেটি এই যে মানুষের তারপরে মধ্যে মব যে বাণিজ্য বন্ধ স্বস্তি, করতে হবে, এই যে মব হ্যাঁ বাণিজ্যটা এগুলি বন্ধ করতে হবে, কঠোর হস্তে বন্ধ করতে হবে। কঠোর হস্তে, সেটি আমরা চাই। আমরা দূর থেকে চাই আমাদের যারা আত্মীয় স্বজন, আমার মা, ভাই, বোন যারাই আছেন তারা যেন নিরাপদে থাকুক। দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আবারও কথা হবে নির্বাচনের আগে, হয়তো আবারও বিশেষ আয়োজন করব। দুজনের প্রতি সেই অনুরোধটি রইল একটু সময় দেওয়ার জন্য। গিয়াস ভাই, আপনার প্রতিও কৃতজ্ঞতা এবং অনেক অনেক শুভকামনা। কারণ আপনি খুবই, আমি বলবো, অ্যাক্টিভ একজন দলের প্রতি সমর্থক মানুষ ছিলেন। আমি আপনাকে গত 15 বছর ধরে দেখেছি নিউ ইয়র্কে, বিক্ষোভ থেকে শুরু করে যে কোনো আন্দোলন আপনি দলের নেতৃত্ব যেভাবে দিয়েছেন, কোনো কিছু পরোয়া করেননি। অনেকেই এখন সুবিধা নিবে যারা হয়তো রাজপথে ছিলেন না, কিন্তু আপনি রাজপথে ছিলেন, সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। রোকে আপা সবসময় আমার শ্রদ্ধেয় মানুষ, যার কাছ থেকে আমি সবসময় শিখি। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আরেকজন ছিলেন ইব্রাহিম ভাই, তিনি চলে গেছেন, তার প্রতিও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং